হ্যালো এভরিওয়ান। দেখুন, বুকে ব্যথা নিয়ে আমাদের কাছে প্রচুর রোগীরা বিভিন্ন রকম ক্যারেক্টার অফ পেইন নিয়ে আমাদের কাছে আসে। কিছু কিছু সময়ে আমাদের ডায়াগনোসিস করা খুব টাফ হয়ে যায় যে এই ব্যথাটা বুকের কোথা থেকে আসছে। তার কারণটা হচ্ছে বুকের মধ্যে আমাদের যেমন হার্ট আছে, লাংস আছে, স্টার্নাম আছে, তার সাথে আমাদের রিবস আছে, পেরিকার্ডিয়াম আছে, প্লুরা আছে, মায়োকার্ডিয়াম আছে, নার্ভের সমস্যা আছে, প্রচুর নার্ভ আছে, প্রচুর জিনিস হতে পারে, এমনকি গ্যাসেরও জন্য হতে পারে। তো বেসিক্যালি সব থেকে বেশি যে প্রবলেমটা আমাদের কাছে নিয়ে আসে বুকে ব্যথার জন্য গ্যাসের প্রবলেম বা হার্টের সমস্যা, এরকম একটা হিস্ট্রির 80% ক্ষেত্রে কিন্তু আমাদের কাছে নিয়ে আসে, স্পেশালি কারা অ্যাডাল্ট এবং ওল্ড এজ পার্সনরা আমাদের কাছে বেসিক্যালি এই দুটো সমস্যা নিয়ে কিন্তু আসে। ডায়াগনোসিস করো খুব ডিফিকাল্ট হয়ে যায়, এমনকি আমরা কিছু ইনভেস্টিগেশন করেও আমরা ডাউট হয়ে যাই যে এটা এই ব্যথাটা আদৌ আসছে কোথা থেকে। তো আজকে তাই আলোচনা করতে একটা ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করতে লাগলাম যে বুকের ব্যথা হার্টের ব্যথা হচ্ছে না গ্যাস্ট্রিক ব্যথা, কি করে আমি ডায়াগনোসিস করবো বা কি করে বাড়িতে আমি এই ব্যথাতে বুঝতে পারবো। কিছু সিমটম বা কিছু লক্ষণ আছে, তাতে কিন্তু আমরা কনফার্ম হতে পারবো যে বুকে ব্যথাটা হচ্ছে সেটা গ্যাস্ট্রিক ব্যথা না হার্টের ব্যথা। আপনাদের সবাইকে অনুরোধ করছি পুরো ভিডিওটা দেখুন, ভালো লাগলে অবশ্যই সবার মধ্যে শেয়ার করুন। তার কারণ হচ্ছে এই সমস্যা নিয়ে 80 থেকে 90% লোক ভুগে। এই ভিডিও দেখে যদি কারো উপকার লাগে তাহলে ভাববো এই ভিডিও করা আমার সার্থক হয়েছে। আমি ডক্টর এমডি এস আজম, কনসালটেন্ট হোমিওপ্যাথি ফিজিশিয়ান, বিএইচএমএস অনার্স, মেডিকেল অফিসার, কলেজুগ 3, রুরাল হাসপাতাল। চেস্ট পেন এবং হার্ট পেন দুটোই কিন্তু সব থেকে ডেঞ্জার, আমাদের সব থেকে ভয়ের ব্যাপার থাকে যে এই পেনটা যে কোনো ব্যথাই বুকে যখন আমাদের আসে তখনই ভয় লাগে যে এই ব্যথাটা হার্টের ব্যথা নয় তো, এরকম একটা হিস্ট্রি আমাদের কাছে নিয়ে আসে। তো সাধারণত হার্টের ব্যথার কারণটা কি, আমরা প্রথম যে কজ, সে কজগুলো কি কি। প্রথম যে ভেরি ইম্পর্টেন্ট কারণ হার্টের ব্যথা সেটা হচ্ছে অ্যাঞ্জাইনা পেক্টোরিস হতে পারে। অ্যাঞ্জাইনাটা কি ধরনের, একটা রিডিউসড ব্লাড ফ্লো টু দ্য হার্ট, হার্টে ব্লাড ফ্লোটা কমে যাওয়ার জন্য যে পেন হচ্ছে সেটাকে অ্যাঞ্জাইনা বলা হয়। দ্বিতীয় হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, একটা ভেরি ইম্পর্টেন্ট একটা ডিজিজ, এই বুকে ব্যথার সমস্যার জন্য হার্টের প্রবলেমের জন্য বেসিক্যালি দেখতে পাওয়া যায়। মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন কি হয়, ব্লক ব্লাড ফ্লো কজিং হার্ট মাসলস ড্যামেজ। হার্টে ব্লাড সাপ্লাইটা বন্ধ হওয়ার জন্য হার্টের মাসলসগুলো বা মাংসপেশিগুলো যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায় বা পচে যায়, সেটাকে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বলা হয়। 3 নাম্বার হচ্ছে পেরিকার্ডাইটিস, একটা ইম্পর্টেন্ট একটা রোগ, হার্টের সমস্যা। সাধারণত পেরিকার্ডিসটা কি আমাদের ইনফ্লেম অফ হার্ট লাইনিং, যেটাকে হার্ট কভার করে যে লাইনিংটা আছে সেটাতে যদি কোনো কারণবশত ইনফ্লামেশন হয় সেটাকে পেরিকার্ডাইটিস বা পেরিকার্ডিয়াম ইনফ্লামেশন বলা হয়, সেটাও একটা কারণ হতে পারে বুকে ব্যথার জন্য। তারপরে কি হচ্ছে হার্ট ফেলিওর, একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। সাধারণত কি হয় হার্ট ফেলিওর, হার্ট কিন্তু পাম্পিং করতে পারে না, ফাংশন পুরোপুরি পাম্প করতে পারে না, কিছু ব্লাড হার্টের মধ্যে থেকে যায়, সেটার জন্য কিন্তু অনেক সময় বুকে ব্যথা সমস্যা আমাদের কাছে রোগীরা নিয়ে আসে। 5 নাম্বার অ্যারিথমিয়া, একটা ভেরি ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। ইরেগুলার হার্টবিট একটা থাকে, সাধারণত এটা কি হয়, একটা চেস্ট ডিসকমফর্ট থাকে, আমাদের হার্টবিটটা ইরেগুলার হয়, হঠাৎ করে প্রচুর বেশি বেড়ে গেল, হঠাৎ করে আবার কম হলো। তো অ্যারিথমিয়া একটা ভেরি ইম্পর্টেন্ট একটা প্রবলেম, যেটার জন্য এই ধরনের চেস্ট পেন আমাদের কাছে রোগীরা কিন্তু নিয়ে আসে। তো আরো কিছু ফ্যাক্টর আছে, সাধারণত 5 ধরনের হার্টের সমস্যা সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে চেস্ট পেনের জন্য। রিস্ক ফ্যাক্টর আমাদের কি কি আছে, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর, সেটা 1 নম্বর রিস্ক ফ্যাক্টর হচ্ছে হার্টের ক্ষেত্রে হাইপার টেনশন। যদি রোগীরা হাইপার টেনশনে ভুগে তাদের ক্ষেত্রে এই ধরনের হার্টের সমস্যা হওয়ার চান্স কিন্তু বেশি থাকে। হার্টের সমস্যার জন্য বুকে যে ব্যথা হয় তার রিস্ক ফ্যাক্টর কি কি হতে পারে। যদি সেই পেশেন্টটা হাইপার টেনশনে ভুগে লং টাইম ধরে, প্রেশার বেশি লং টাইম ধরে ভুগছে, সেটা ইম্পর্টেন্ট একটা রিস্ক ফ্যাক্টর হার্টে ব্যথার, বুকে ব্যথার সমস্যার জন্য। দ্বিতীয় হচ্ছে যদি কোলেস্ট্রলটা বেশি থাকে, সেটাও একটা ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর হার্টের সমস্যা জন্য এবং বুকে ব্যথার জন্য। 3 নাম্বার হচ্ছে ডায়াবেটিস যদি থাকে, ব্লাড সুগারটা বেশি থাকে, সেটা একটা ভেরি ইম্পর্টেন্ট একটা রিস্ক ফ্যাক্টর এই হার্টের সমস্যা নিয়ে আসার জন্য এবং বুকে ব্যথার জন্য। 4 নম্বর যারা স্মোকিং করে, দীর্ঘদিন যাবত যারা স্মোকিং করছে এবং এই ধরনের যারা ব্যথা নিয়ে আসছে তাদের ক্ষেত্রে হার্টের সমস্যা হওয়ার চান্সটা বেশি। 4 নম্বর হচ্ছে যারা ওবেসিটি, যারা মোটা সোটা, তারও একটা ইম্পর্টেন্ট কজেশন এই হার্টের সমস্যা হওয়ার জন্য এবং বুকে এই ধরনের বুকের হার্টের সমস্যা বুকে ব্যথার জন্য। 6 নম্বর হচ্ছে যারা সেডেন্টারি লাইফ লিড করে, বাড়িতে হয়তো কাজকর্ম করে না, সারাদিন হয়তো অফিসের মতো
অফিসেও বসে কাটায়, বাড়িতেও বসে কাটায়, তাদের ক্ষেত্রে এই ধরনের একটা ভেরি রিস্ক ফ্যাক্টর হার্টের সমস্যা আসার জন্য এবং এই ধরনের একটা চেস্ট পেনের জন্য। একটা ফ্যামিলি হিস্ট্রি অফ হার্ট প্রবলেম যদি যাদের থাকে তাদেরও একটা রিস্ক ফ্যাক্টর থাকছে হার্টের সমস্যা, এই ধরনের হার্টের সমস্যা আসার জন্য, এবং যে তার জন্য চেস্ট পেন আসতে পারে। তার সাথে সাথে কি হচ্ছে, একটা আনহেলদি ডায়েট যদি কেউ মেনটেন করে, তার মানে আনহেলদি ডায়েট আমি কখন বলবো, বাইরের খাবার যারা বেশি খায়, হয়তো ডিনার বা লাঞ্চটা হয়তো বাইরেই খেলো, কিংবা একটা টাইম সবসময় হয়তো রেস্টুরেন্ট ফুডস বা ফাস্ট ফুড বা ফ্রাই ফুড বা তৈলাক্ত বা তার সাথে স্পাইসি ফুড, এই ধরনের খাবার যারা বেশি খায় তাদের ক্ষেত্রে হাই রিস্ক ফ্যাক্টর হার্টের সমস্যা, এই হার্টের প্রবলেম হওয়ার জন্য, এবং তার সাথে সাথে এই ধরনের চেস্ট পেনের জন্য। এজ একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ছেলেদের ক্ষেত্রে যদি দেখা যায় আফটার 45 এই ধরনের বুকে ব্যথা হচ্ছে, তাহলে আমরা সাসপেক্ট করতে পারি যে এটা হার্টের ব্যথা, এবং মেয়েদের ক্ষেত্রে আফটার 55 যদি এরকম বুকে ব্যথা হয় তাহলে আমরা সাসপেক্ট করতে পারি এটা হার্টের ব্যথা। তো যে আমরা টোটাল রিস্ক ফ্যাক্টরগুলো বললাম, ভেরি ইম্পর্টেন্ট একটা রিস্ক ফ্যাক্টর এই হার্টের সমস্যা হওয়ার জন্য, এবং এই ধরনের বুকে এই ধরনের যদি রিস্ক পেশেন্টরা বা রিস্ক ফ্যাক্টর নিয়ে যদি বুকে ব্যথা নিয়ে আসে আমাদের কাছে, তাহলে আমরা সাসপেক্ট করতে পারি যে এই ব্যথাটা হার্টে ব্যথা আমাদের ক্ষেত্রে। ডায়াগনোসিস আমরা ওই সময় আমরা এই ধরনের আরো কনফার্ম হওয়ার জন্য যে এটা এই ব্যথাটা হার্টের ব্যথা না অন্য কিছু ব্যথা, আমরা ডায়াগনোসিস একটা করতে পারি, একটা ইসিজি আমরা করিয়ে নিতে পারি। বাড়ির যে কোনো জায়গাতে আশেপাশে ল্যাবরেটরি সবার কাছে দেখতে পাবে, একটা সিম্পল একটা ইসিজি আমি করিয়ে নিতে পারি। তার সাথে সাথে একটা কার্ডিয়াক এনজাইম ট্রোপোনিন, যদি মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বা তার সাথে ইসচিমিয়া অফ হার্ট বা অ্যাঞ্জিনা পেক্টোরিস যদি হয়, এতে কিন্তু ট্রোপোনিন লেভেলটা ব্লাডে প্রচুর পরিমাণে বেড়ে যায়। তো ট্রোপোনিন একটা কার্ডিয়াক এনজাইম, এটা আমরা কিন্তু করে নিতে পারি। 3 নম্বর একটা ইকোকার্ডিওগ্রাফি আমরা করতে পারি। 4 নম্বর আমরা অবশ্যই একটা স্ট্রেস টেস্ট অনেক সময় হয়, আমরা একটু দৌড়ঝাঁপ করে অনেক টেস্ট কিছু হয়, ওই টেস্টও করতে পারি। লাস্টলি করোনারি অ্যাঞ্জিওগ্রাফি আমরা করতে পারি, যে এটা হার্টে কোনো করোনারি আর্টারিতে কোনো ব্লক আছে কিনা কনফার্ম হওয়ার জন্য। করোনারি আর্টারি ব্লক হওয়ার পর থেকে করোনারি অ্যাঞ্জিওপ্লাস্টি অনেকজনই করে এসছে, দিব্যি লাইফস্টাইল লিড করছে। তো হার্টে প্রবলেমের জন্য যে রিস্ক ফ্যাক্টরগুলো বললাম, সেই রিস্ক ফ্যাক্টর যাদের আছে এবং এই ধরনের বুকে ব্যথা যারা নিয়ে আসছে, তাদের ক্ষেত্রে এই ধরনের হার্টের সমস্যা হওয়ার চান্সটা সব থেকে বেশি। গ্যাস্ট্রিক প্রবলেম স্পেশালি কি রোগের এই গ্যাস্ট্রিক সমস্যা আমাদের ক্ষেত্রে বুকে ব্যথা নিয়ে আসে, স্পেসিফিক আমরা কি সমস্যা গ্যাস্ট্রিক প্রবলেম হলে দেখতে পাই। প্রথমত যেটা ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে যে গ্যাস্ট্রাইটিস একটা ভেরি ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। সাধারণত গ্যাস্ট্রাইটিস যদি হয়, গ্যাস্ট্রাইটিস হলে ইনফ্লামেশন অফ দ্য স্টোমাক লাইনিং, এই ধরনের একটা বুকে ব্যথা হতে পারে, এই ধরনের একটা হিস্ট্রি আমাদের কাছে নিয়ে আসতে পারে। 3 নম্বর হচ্ছে GERD, মানে গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ যেটা বলা হয়। তার মানে কি, আমাদের যেটা অ্যাসিড সেটা রিফ্লাক্স হয়ে উপরে উঠে যায়, সেটা একটা ইম্পর্টেন্ট রোগ এই বুকে ব্যথা সমস্যার জন্য। 3 নম্বর পেপটিক আলসার, ভেরি ইম্পর্টেন্ট একটা টপিকস, আমি এর পরে নিশ্চয়ই আলোচনা করব পেপটিক আলসার নিয়ে। এই সাধারণত পেপটিক আলসার অল অফ দ্য ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর এই ধরনের বুকে ব্যথা সমস্যার জন্য। এটা কি হয়, স্টমাকের মধ্যে শোর এবং আলসার একটা হয়, এবং স্মল ইন্টেস্টাইনও এই ধরনের আলসার একটু দেখতে পাওয়া যায় সাধারণত। তার সাথে 4 নম্বর হচ্ছে গ্যাস বা ব্লোটিং ফ্রম ইনডাইজেশন বা IBS, ইরিটেবল বাউল সিনড্রোম বা ফুড ইনটেক ইনটলারেন্স, হয়তো যে কিছু খাবার খাওয়া হয়েছে তার জন্য অনেক সময় হতে পারে। তো এই ধরনের গ্যাস বা ব্লোটিং এর জন্য কিন্তু চেস্ট পেন একটা আসতে পারে। ইসোফেজিয়াল স্প্যাজম একটা ভেরি ইম্পর্টেন্ট, যেটা খাদ্যনালী যদি আমাদের স্প্যাজম করে, সাডেন মাসলস কন্ট্রাকশন, ফুড পাইপ, যেটা আমাদের হঠাৎ করে মাসল কন্ট্রাকশন শুরু হয়ে গেল, কোনো হয়তো খাবার খেলাম তারপরে, সেই ধরনের একটা, সেটাও একটা ইম্পর্টেন্ট কারণ এই বুকে ব্যথা সমস্যার জন্য। হায়াটাস হার্নিয়া ভেরি ইম্পর্টেন্ট একটা রোগ। হায়াটাস হার্নিয়া ম্যাক্সিমাম প্রচুর রোগীর ক্ষেত্রে আমরা দেখতে পাই। হায়াটাস হার্নিয়া কি হয়, আমাদের স্টমাকটা কি হয়, পার্টস অফ স্টমাক ইসোফেগাস চেস্টে আস্তে আস্তে উঠে যায় উপরে, পার্ট অফ স্টমাক চেস্টে কিন্তু হার্নিয়েট হয়ে যায়। তো সেটা একটা ইম্পর্টেন্ট রোগ এই বুকে ব্যথার সমস্যার জন্য। তো টোটাল বুকে ব্যথা গ্যাস্ট্রিক প্রবলেমের জন্য কি কি রোগ দায়ী সেই নিয়ে আমি আলোচনা করলাম, এবং তার সাথে সাথে আমরা ওই মুহূর্তে আমরা অবশ্যই ডায়াগনোসিস কি করা আমাদের প্রয়োজন আছে। প্রথমত ডায়াগনোসিস ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমরা একটা ক্লিনিক্যাল ইভালুয়েশন একটা করবো, পেশেন্টের সঙ্গে হিস্ট্রি নেব, সিমটম নেব, তাতে কিন্তু আমরা একটা বুঝতে পারার কথা। তারপরেও যদি আমাদের ডাউট হয় তাহলে একটা আপার এন্ডোস্কোপি, আপার জিআই এন্ডোস্কোপি আমি একটা করতে পারি। তার সাথে কি অনেক সময় আমাদের ব্রোমিয়াম সলো একটা এক্সরে আমি করতে পারি।
তার সাথে একটা হেলিকোব্যাক্টার পাইলোরি একটা টেস্ট আমি করতে পারি, যেটার জন্য আলসার সাধারণত হয়। সেটা করে আমরা আরও কনফার্ম হতে পারবো যে এই বুকে ব্যথাটা, এটা ব্যথাটা কি বুকে ব্যথা যে হচ্ছে সেটা গ্যাস্ট্রিক থেকে অরিজিন না হার্ট থেকে অরিজিন, এটা কনফার্ম হওয়ার জন্য এই রিপোর্টগুলো কিন্তু আমরা করতে পারি। গ্যাস্ট্রিক প্রবলেমের জন্য যে বুকে ব্যথা হয় তার কিছু রিস্ক ফ্যাক্টর আছে, গ্যাস্ট্রিক ডিসঅর্ডারের কিছু রিস্ক ফ্যাক্টর আছে, যে ফ্যাক্টরগুলোর জন্য এই গ্যাস্ট্রিক প্রবলেম হয় এবং তার জন্য বুকে ব্যথা আসতে পারে। যেমন যারা ওভার ইটিং, প্রচুর বেশি হয়তো খেয়ে নিয়েছে, তাদের ক্ষেত্রে এই ধরনের হঠাৎ করে বুকে ব্যথা যদি হয়, এটা একটা হাই রিস্ক ফ্যাক্টর ফর গ্যাস্ট্রিক প্রবলেম থেকে এই বুকে ব্যথা হওয়ার জন্য। বা ইটিং হয়তো স্পাইসি ফুড বা প্রচুর ফ্যাটি ফুড খেয়ে নিয়েছে, তাদের ক্ষেত্রে যদি বুকে ব্যথা হয় তাহলে আমরা ভাববো হাই রিস্ক ফর গ্যাস্ট্রিক অরিজিন। দ্বিতীয় হচ্ছে লাইং ডাউন অন রাইট সাইড, যদি ডান দিকে হয়তো পাট করে হয়তো শুয়ে গেছে অনেকক্ষণ ধরে খাওয়ার পর সঙ্গে সঙ্গে, তারপরে যদি এই ধরনের বুকে ব্যথা নিয়ে আসে, তাহলেও কিন্তু আমরা একটু ডাউট করতে পারি যে এটা গ্যাস্ট্রিক থেকে অরিজিন হচ্ছে। 3 নম্বর, অ্যালকোহল হয়তো খাচ্ছে, ক্যাফাইন, কফি, স্মোকিং এগুলো খাচ্ছে, তারপরেও যদি এই ধরনের হিস্ট্রি নিয়ে আসে, তাতেও কিন্তু আমরা সন্দেহ করতে পারি যে এই ব্যথাটা কিন্তু গ্যাস্ট্রিক। কিন্তু অ্যালকোহল, ক্যাফাইন এবং স্মোকিং অলসো ইম্পর্টেন্ট কজেশন ফর হার্ট পেন ইন চেস্ট। যদি বুকে ব্যথার জন্য হার্টের পেনও কিন্তু দায়ী। তো এই সিমটমটা ভেরি ডিফিকাল্ট টু ডায়াগনোসিস, যে এটা হওয়ার পর যদি বুকে ব্যথা হয় তাহলে খুব শক্ত ডায়াগনোসিস করা যে এই বুকের ব্যথাটা অরিজিনেটেড ফ্রম হার্ট না গ্যাস্ট্রিক প্রবলেম, সেটা ভেরি ডিফিকাল্ট। স্ট্রেস, অ্যাংজাইটি একটা ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যেটা হার্টের ক্ষেত্রেও বুকে ব্যথা হয় এবং গ্যাস্ট্রিক প্রবলেমের ক্ষেত্রেও হতে পারে। ওবেসিটি যারা আছে, তারা হঠাৎ করে হয়তো ওবেসিটি হয়েছে, খাওয়া দাওয়া ডিস্টার্ব হয়েছে, তাদের যদি হঠাৎ করে বুকে হয় তাহলে একটা সন্দেহ করতে পারা যায় যে এই বুকের ব্যথাটা গ্যাস্ট্রিক থেকে অরিজিন আছে। কিছু মেডিসিন আছে যে ওষুধগুলো খাওয়ার জন্য যদি বুকে ব্যথা হঠাৎ করে হয়, তাতেও কোনো আমরা ডাউট করতে পারি যে এই ধরনের বুকের ব্যথাটা সাধারণত গ্যাস্ট্রিক প্রবলেম থেকে হচ্ছে। যেমন কি ধরনের নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি কিছু ড্রাগ আছে যেগুলো পাওয়া যায়, সেই ড্রাগগুলো আমরা যদি ইনটেক করি লং টাইম ধরে, সেটাও একটা অনেক সময় গ্যাস্ট্রিক অরিজিন আসতে পারে বুকে ব্যথার জন্য। বা সার্টেন অ্যান্টিবায়োটিক হয়তো খাচ্ছে, লং টাইম ধরে হয়তো অ্যান্টিবায়োটিক খেয়ে আসছে, তাদের ক্ষেত্রেও যদি অনেক সময় এই ধরনের গ্যাস্ট্রিক একটা চেস্ট পেন কিন্তু আসতে পারে। এবার আমরা কম্পেয়ার কি করে করব যে এই ব্যথাটা হার্টের ব্যথা, এই ব্যথাটা গ্যাস্ট্রিক ব্যথা, পেনটা কি ধরনের ব্যথা হার্টের ক্ষেত্রে কি ধরনের ব্যথা নিয়ে আসবে এবং গ্যাস্ট্রিক প্রবলেমের ক্ষেত্রে নিয়ে আসবে। সাধারণত হার্টের ব্যথায় যে ব্যথাটা আছে সেটা প্রেসারিং ব্যথা, চাপ দিচ্ছে, প্রচন্ড ভারী হয়ে আছে বুকটা, এই ধরনের একটা ব্যথা কিন্তু হার্টের প্রবলেমের জন্য নিয়ে আসবে। গ্যাস্ট্রিক যদি থাকে, জ্বালা করছে প্রচন্ড, শার্প একটা ব্লোটিং, একটা ভার ভাব, একটা ঢেকুর উঠছে, এরকম একটা হিস্ট্রি কিন্তু সাধারণত নিয়ে আসবে। ট্রিগার কি হতে পারে, ব্যথাটা কি করলে বাড়ে সাধারণত, হঠাৎ করে এক্সারসান, চলতে ফিরতে গেলে হঠাৎ করে ব্যথা বেড়ে গেল, রেস্ট নিলে ব্যথা কমে গেল, স্ট্রেস বা অ্যাংজাইটিতে ব্যথা বেড়ে গেল, এরকম যদি থাকে তাহলে ভাবতে হবে যে এই ব্যথাটা হচ্ছে হার্টের ব্যথা। যদি গ্যাস্ট্রিক ব্যথা থাকে তাহলে কি হবে, খাবার পরে হঠাৎ করে ব্যথাটা বেড়ে গেল এবং শুলে হঠাৎ করে ব্যথাটা বাড়ে, এই ধরনের যদি ব্যথা নিয়ে আসা হয় এবং এই প্রবলেমে এটা হওয়ার পর যদি ব্যথা বাড়ে, তাহলে ভাবতে হবে এই ব্যথাটা গ্যাস্ট্রিক থেকে অরিজিন। রিলিফ কিভাবে, রেস্ট, নাইট্রোগ্লিসারিন খাওয়ার পর বা রেস্ট নেওয়ার পর কিন্তু অনেকটা ব্যথা কমবে, স্পেশালি হার্টের ব্যথা যদি থাকে। ইন কেস অফ গ্যাস্ট্রিক ব্যথা যদি হয়, অ্যান্টাসিড খাওয়ার পর বা গ্যাসের কোনো ওষুধ খাওয়ার পর এবং ঢেকুর ছাড়লেও কিন্তু রিলিফ থাকবে, এটা ইন কেস অফ স্পেশালি গ্যাস্ট্রিক ব্যথার ক্ষেত্রে হয়। অ্যাসোসিয়েটেড কিছু সিমটম থাকবে, ইন কেস অফ হার্টের প্রবলেমেতে কিছু অ্যাসোসিয়েটেড সিমটম থাকবে, যে সিমটমগুলো হচ্ছে সোয়েটিং থাকতে পারে একটা, তার সাথে একটা শর্টনেস অফ ব্রেথ, অল্পতে হাঁপিয়ে যাচ্ছে, তার সাথে ব্যথাটা লেফট সাইডে পুরো রেডিয়েট করছে, লেফট জ, তার সাথে লেফট সার্ভাইকাল রিজন, তার সাথে লেফট পুরো আর্ম থেকে শুরু করে লেফট হ্যান্ডে পুরোপুরি এটা রেডিয়েট করছে। রিস্ক কি থাকছে, হার্টের ব্যথার ক্ষেত্রে লাইফ থ্রেটিং, ইভেন সাডেন ডেথ হতে পারে, এই ধরনের আমি যদি ইনিশিয়াল স্টেজে ট্রিটমেন্ট না দিই তাহলে ডেথ অবধি হতে পারে। গ্যাস্ট্রিক ব্যথার ক্ষেত্রে লাইফ থ্রেটিং রিস্ক নয়। রেসপন্স টু অ্যান্টাসিড, হঠাৎ করে অ্যান্টাসিড দেওয়ার পরে যদি হার্টের ব্যথা থাকে তাহলে কোনো রকম ভাবে ব্যথা কমবে না, কিন্তু ইন কেস অফ গ্যাস্ট্রিক ব্যথা ডেফিনেটলি কমবে। তো এটাই হচ্ছে কম্পেয়ার, হার্টের ব্যথার সঙ্গে গ্যাস্ট্রিক ব্যথার কম্পেয়ার। আমি বললাম যে গ্যাস্ট্রিক ব্যথাটা কি ধরনের ব্যথা আসবে এবং হার্টের ব্যথাটা কি ধরনের ব্যথা নিয়ে আসবে, এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কম্পারিজনটা। তার সাথে এবার আলোচনা করব ফুডস কি, গ্যাস্ট্রিক ব্যথার জন্য আমি হার্টের ব্যথার জন্য কোন ফুড আমি হেল্পফুল ফুড, সব থেকে ফুডগুলো কি নাম, যেমন ওটস, ফ্যাটি ফিশ, লিফ গ্রিন ভেজিটেবল, নাটস, অলিভ অয়েল, তার সাথে হোল গ্রেন,
তার সাথে গার্লিক এবং অবশ্যই কিন্তু মুগ ডাল বা বিন, এগুলো যদি আমরা অ্যাডভাইস করি তাহলে এগুলোতে কি হয়, এটা প্রচুর পরিমাণে ফাইবার আছে এই খাবারের মধ্যে, লোয়ার কোলেস্ট্রল আছে, অ্যান্টি ইনফ্লামেটরি, অ্যান্টি অক্সিডেন্ট, হেলদি ফ্যাট আছে এবং রিডিউস ব্লাড সুগার করে। তো এটা ভেরি ভেরি হেল্পফুল ইন কেস অফ হার্টের এই ধরনের ব্যথা যদি রুগীরা আমাদের কাছে নিয়ে আসে, তাহলে এগুলো ফুড আমরা অ্যাডভাইস করব। এগুলো ফুড খেলে ডেফিনেটলি হাতের ব্যথা থাকলে কিন্তু কমবে। অ্যাভয়েড কি ধরনের ফুড করব, একটা ফ্রাই ফুড আমরা কিংবা ফ্যাটি ফুড, তার সাথে রেড মিট, প্রসেস মিট আমরা অ্যাভয়েড করব, হাই সোডিয়াম ফুডস, তার সাথে হাই সুগারি ফুড, তার সাথে বাটার, তার সাথে আইসক্রিম, অ্যালকোহল, স্মোকিং, এগুলো টোটালি আমরা অ্যাভয়েড করব। কারণ এগুলো খেলে ইনফ্লামেশন বাড়ায়, কোলেস্ট্রল, তার সাথে কোলেস্ট্রল লেভেল বাড়িয়ে দেয়, ডায়াবেটিস বাড়ে, প্রেশার বেড়ে যায়, এতে হার্টের সমস্যা আস্তে আস্তে আরো খারাপের দিকে যায়। যাদের গ্যাস্ট্রিক প্রবলেম আছে বা গ্যাস্ট্রিক এই ধরনের ব্যথা নিয়ে আসে, তাদের ক্ষেত্রে কি কি ফুড আমি অ্যাডভাইস করতে পারি, কলা, জিঞ্জার, আদা, তার সাথে লিফি গ্রেন ভেজিটেবল, দই খেতে পারি, তার সাথে অবশ্যই কিন্তু বয়েলড আলু খেতে পারি, অ্যালোভেরা জুস আমরা খেতে পারি। এগুলো কি করে, রিডিউস ইনফ্লামেশন করে, তার সাথে অ্যান্টি অক্সিডেন্ট প্রচুর আছে, অ্যালকালিন আছে, অ্যালকালিনটা কি করে, রিডিউসড অ্যাসিড রিফ্ল্যাক্স, তার সাথে সাথে প্রোবায়োটিক প্রচুর আছে, ইজিলি ডাইজেস্ট। এগুলো যদি আমরা খাওয়াই তাহলে গ্যাস্ট্রিক প্রবলেম কিন্তু আস্তে আস্তে কমবে। তার কারণটা হচ্ছে এই প্রবলেম, এই জিনিসগুলোর মধ্যে আছে। অ্যাভয়েড কি ধরনের ফুড আমরা করবো, স্পেশালি গ্যাস্ট্রিক প্রবলেম, যারা গ্যাস্ট্রিক সমস্যার জন্য চেস্ট পেন যদি থাকে, অ্যাভয়েড করবো রেড মিট, প্রসেস মিট, ফ্রাই ফুড, তার সাথে সল্টি ফুড, এক্সট্রা সল্ট এই ধরনের খাবার, রেস্টুরেন্ট ফুডস, প্যাকেটিং ফুড, তার সাথে কোল্ড ড্রিঙ্কস, এই ধরনের খাবার টোটালি আমরা অ্যাভয়েড করবো। কারণ এগুলো খেলে ইনফ্লামেশন বাড়ায়, গ্যাস্ট্রিক অ্যাসিড রিফ্লাক্সকে আরো বেশি বাড়ায়, এতে কিন্তু আরো বেশি গ্যাস্ট্রাইটিস বা গ্যাস্ট্রিক প্রবলেম হওয়ার একটা টেন্ডেন্সি থাকে। লাস্টলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ট্রিটমেন্ট কি করবো, ট্রিটমেন্ট হোমিওপ্যাথি কি ট্রিটমেন্ট আছে। হোমিওপ্যাথিতে হার্টের জন্য বা গ্যাস্ট্রিক প্রবলেমের জন্য বা যে কোনো কারণে হোক না কেন এক্সেলেন্ট মেডিসিন আছে। কেস টেকিং টোটালিটি অফ সিমটম করে যে ওষুধটা যে ক্ষেত্রে আছে সেটি সব থেকে বেস্ট মেডিসিন। কিন্তু সাধারণত হার্টের সমস্যার জন্য যে ওষুধগুলো আছে সেই ওষুধ কয়েকটা নাম বলবো, এবং গ্যাস্ট্রিক প্রবলেমের জন্য যে ওষুধ আছে সেই ওষুধ কয়েকটা নাম বলবো। সাধারণত হার্টের সমস্যার জন্য যেসব ওষুধ সাধারণত দেখা যায়, ক্যাকটাস গ্রান্ডিফ্লোরাস ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট মেডিসিন। সাধারণত কখন দেখতে পাবো, যখন আমাদেরকে একটা হিস্ট্রি নিয়ে আসবে, একটা বুকে চাপ দিচ্ছে ট্রিমেন্ডাস, এই ধরনের প্রেশার, হেভিনেস, একটা পেন থাকবে, তখন আমরা ক্যাকটাস 30 পোটেন্সি দিনে 4 বার করে 7 দিন চালালে ডেফিনেটলি পেশেন্ট বেটার ফিল করবে। তারপরে ইনভেস্টিগেশন আমাকে করাতে হবে। কোটাজিয়াস একটা খুবই ভালো মেডিসিন, আমরা কোটাজিয়াস লোয়ার পোটেন্সি দিতে পারি। সাধারণত যারা এই ধরনের একটা পেইন নিয়ে আসবে, একটা সাডেন হঠাৎ করে পেইন, তার সাথে একটা যাদের স্ট্রেস বা অ্যাংজাইটি আছে, তার সাথে হঠাৎ করে শর্টনেস অফ ব্রেথ, তাদেরকে আমরা কোটাজিয়াস দিতে পারি 30 পোটেন্সি দিনে 4 বার করে 7 দিন দিলে ডেফিনেটলি পেশেন্ট বেটার ফিল করবে। ডিজিটালিস কখন দেবো, ডিজিটালি হঠাৎ করে পালস আমি দেখতে গেলে একটা পালস ফলস করে যাচ্ছে, একটা পালস আসছে না, ইরেগুলার যখন হার্টবিট বা পালস দেখতে পাবো, তাদের ক্ষেত্রে ডিজিটালিস লোয়ার পোটেন্সি যদি আমি চালাই তাহলে ডেফিনেটলি রোগী ভালো থাকবে। ক্যালি আর্টস আমি কখন দেবো, যখন একটা রোগীর ট্রিমেন্ডাস শ্বাসকষ্ট টেন্ডেন্সি থাকবে, শর্টনেস অফ ব্রেথ থাকবে, স্পেশালি নাইটে অ্যাগ্রাভেট থাকবে, জলের পিপাসা অল্প অল্প করে খাবে, চেস্ট একটা হেভিনেস বা প্রেশার থাকবে, তাদের ক্ষেত্রে ক্যালিয়ার্স আমি 30 পোটেন্সি দিনে 4 বার করে যদি 7 দিন চালাই, তাতেও কিন্তু রোগী ডেফিনেটলি ভালো থাকবে। ক্যালক্রি আর্টস আমি কখন দেবো, হঠাৎ করে পেশেন্ট একটা সাডেন শর্টনেস অফ ব্রেথ, সাডেন ডিসপেনিয়া, একটা সাডেন প্রেশার, হেভিনেস ইন চেস্ট, এবং তার সাথে সাথে একটা অ্যাংজাইটি এবং একটা প্রচন্ড স্ট্রেসের রোগী আছে, তাদের ক্ষেত্রে ক্যালকেরি আর্টস আমি দিতে পারি 30 পোটেন্সি, লোয়ার পোটেন্সি দিনে 4 বার করে চালালে 7 দিন চালালে রোগী ডেফিনেটলি ভালো থাকবে। বিউফোরানা আমি দিতে পারি, বিউফোরানা হঠাৎ করে হার্টের ভালভের যদি কোনো সমস্যা হয়, হঠাৎ করে হার্টের ভালভুলার কোনো ডিজিজ যদি হয়, তাতে আমি বিউফোরানা লোয়ার পোটেন্সি যদি 7-8 দিন চালাই দিনে 4 বার করে, তাতেও কিন্তু রোগী ভালো থাকবে। ল্যাকেসিস আমি দিতে পারি, হার্টের জন্য এক্সেলেন্ট মেডিসিন ল্যাকেসিস। হিস্ট্রি নিয়ে আসবে রোগীরা, একটা হট ফ্লাসেস একটা থাকবে, লেফট সাইডে একটা সমস্ত পেন, তার সঙ্গে প্রেশার, তার সঙ্গে পেন রেডিয়েট করবে লেফট সাইডে, সাধারণত ওমেন্সদের ক্ষেত্রে বেশি দেখা যায়, এবং প্রচন্ড টকেটিভ থাকবে রোগীরা, তাদের ক্ষেত্রে আমি ল্যাকেসিস 200 দিনে 2 বার করে 4 থেকে 5 দিন আমি চালালে রোগী আস্তে আস্তে রিলিফ ফিল করবে। গ্যাস্ট্রিক কি ওষুধ সাধারণত আসে আমাদের ক্ষেত্রে, প্রচুর মেডিসিন আছে, তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট নাক্স ভূমিকা। নাক্স ভূমিকা আমি কখন দেবো, তখনই আমি নাক্স ভূমিকা দেবো যদি হঠাৎ করে নাইট ওয়াচিং একটা টেন্ডেন্সি রোগীর মধ্যে থাকে, রিচ ফুড একটা হঠাৎ করে খেয়েছে, একটা পায়খানা পরিষ্কার রোগীর হচ্ছে না, একটা কনস্টিপেশন হচ্ছে রোগীর, হঠাৎ করে পায়খানা, রোগী সবসময় দেখতো পায়খানা আমার ক্লিয়ার হচ্ছে না, এবং স্পাইসি বা ফ্রাই ফুড হয়তো খেয়েছে, এই ধরনের হিস্ট্রি থাকলে নাক্স ভূমিকা 30 পোটেন্সি দিনে 4 বার করে 7 দিন চালালে রোগী ভালো ফিল করবে।
কার্বোভেজ কখন দেবো? একটা কনস্ট্যান্ট টেন্ডেন্সি টু ঢেকুর ওঠা সবসময়, আপার পার্টে একটা গ্যাস এবং তার সাথে কোল্ডনেস অফ অল দ্য পার্ট, এরকম যদি একটা হিস্ট্রি থাকে, কার্বোভেজ 30 পোটেন্সি দিনে 4 বার করে 7 দিন চালানো রোগী বেটার ফিল করবে। লাইকোপোডিয়াম কখন দেবো? একটা লোয়ার রিজনে একটা ব্লটেড অ্যাবডোমেন থাকবে, গ্যাস্ট্রিক টেন্ডেন্সি থাকবে, তার সাথে রোগীর একটা টেন্ডেন্সি স্পেশালি অ্যাগ্রাভেশন, বিকালের দিকে একটা গ্যাস প্রচন্ড অ্যাগ্রাভেট করবে, ইভিনিং বিকালের দিকে অ্যাগ্রাভেট করবে, মিষ্টির প্রতি চাহিদা থাকবে, তাদের ক্ষেত্রে আমি লাইকোপোডিয়াম 30 পোটেন্সি দিনে 4 বার করে যদি 7 দিন চালাই, তাতেও রোগী বেটার ফিল করবে। পালসিটিলা কখন দেবো? পালসিটিলা সেই রোগীদের ক্ষেত্রে দেবো যাদের জলের পিপাসা খুবই কম থাকবে, হয়তো হাই রিচ খাওয়ার পরে হঠাৎ করে ব্লটেড অ্যাবডোমেন বা গ্যাস্ট্রিক প্রবলেম চলে এসছে, বা ডায়রিয়া হঠাৎ করে স্টার্ট হয়ে গেছে, তাদের ক্ষেত্রে পালসিটিলা 30 পোটেন্সি দিনে 4 বার করে 7 দিন চালানো ডেফিনেটলি রোগী বেটার ফিল করবে। তার সাথে আর্সেনিকাম অ্যালবাম কখন দেবো? রোগীরা একটা অ্যাংজাইটি টেনশন থাকবে, একটা প্রচন্ড রেস্টলেস থাকবে, অল্প অল্প করে জল খাবে, মৃত্যু ভয় একটা রোগীর মধ্যে থাকবে, তার সাথে ইভিনিং মিড ডেতে প্রচুর পরিমাণে গ্যাস্ট্রিক প্রবলেম হবে, তাদের ক্ষেত্রে আর্সেনিক লোয়ার পোটেন্সি যদি আমি চালাই 30 পোটেন্সি দিনে 4 বার করে 7 দিন চালালেও রোগী ডেফিনেটলি 100% বেটার ফিল করবে। তো টোটাল আমি যে আলোচনা করলাম যে চেস্ট পেন গ্যাস্ট্রিক কারণে হচ্ছে না হার্টের জন্য হচ্ছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, এবং এটা ভেরি একটা ইম্পর্টেন্ট টপিকস। সবাইকে অনুরোধ করব অবশ্যই শেয়ার করুন সবার মধ্যে, কারণ এই টপিকসটার মধ্যে আমরা প্রচুর ডাউট ফিল করি যে এই ব্যথাটা কোথা থেকে আসছে। আমার মনে হয় এই ভিডিও দেখার পর আশা করছি ডাউট ক্লিয়ার হবে, এই ব্যথাটা কোথা থেকে, হার্টের ব্যথা না গ্যাস্ট্রিক ব্যথা, ডেফিনেটলি ক্লিয়ার হবে। সবাই অবশ্যই শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন, অবশ্যই সাবস্ক্রাইব করুন নেক্সটে আরও কিছু ভিডিও ভালো দেখার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পুরো ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ।